বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক আয়োজিত এবং WHO সহযোগিতায় নার্সিং লাইব্রেরির আজকে 4th ইয়ারের এভিডেন্স বেসড নার্সিং ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আমি ক্লাসে আছি নাহিদা আক্তার। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যদি বলি তাহলে আমি মাস্টার্স কমপ্লিট করেছি গ্লাসগো ক্যালেডোনিয়ান ইউনিভার্সিটি UK থেকে এবং ব্যাচেলর অফ সায়েন্স কমপ্লিট করেছি ঢাকা নার্সিং কলেজ থেকে। আজকে আপনাদের এভিডেন্স বেসড নার্সিংয়ের ক্লাসটা নিব এবং এখানে মূলত ইন্ট্রোডাক্টরি ক্লাস থাকবে, যেখানে আপনারা শিখতে পারবেন এভিডেন্স বেসড নার্সিং কী এবং এভিডেন্স বেসড নার্সিং প্র্যাকটিস কী, বাংলাদেশের প্রেক্ষিতে আমরা কিভাবে এভিডেন্স বেসড নার্সিং এবং এভিডেন্স বেসড প্র্যাকটিসটাকে ইমপ্লিমেন্ট করতে পারি সেই ব্যাপারে আজকে আপনাদের সাথে থাকবো। এভিডেন্স বেসড নার্সিংটা যদি আমরা পড়তে চাই, সর্বপ্রথমে আমরা 2 মিনিটে সাবজেক্ট সিলেবাস যেটা আছে সেটার উপরে ফোকাস করব। তো এইখানে সাবজেক্ট সিলেবাস দেখলে আমরা দেখতে পারি যে টোটাল স্টাডি আওয়ার এখানে 16 ঘন্টা এবং 48 আওয়ার্স টোটাল হচ্ছে আমাদের ল্যাবরেটরি আওয়ার। তো যে থিওরিটিক্যাল 16 আওয়ার আছে আমাদের, সেই 16 আওয়ারের ডিসকাশন আমাদের পর্যায়ক্রমে চলতে থাকবে। তো শুরুতেই আমরা দেখতে পাই যে এই সাবজেক্টটা যে পড়ছি আমরা এভিডেন্স বেসড নার্সিং, এটার এইমটা কি। এখানে এমটা বলা হয়েছে যে স্টুডেন্টস উইল গেইন নলেজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ এভিডেন্স বেসড নার্সিং প্র্যাকটিস অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন ইন নার্সিং প্র্যাকটিস। তার মানে এক কথায় যদি বলি তাহলে স্টুডেন্টরা এভিডেন্স বেসড নার্সিং প্র্যাকটিস সম্পর্কে টোটাল যে জ্ঞান, সেই জ্ঞানটা তারা গেইন করবে এবং এটা তাদের নার্সিং প্র্যাকটিসের ক্ষেত্রে এটার বাস্তবায়নটা তারা করতে পারবে। এটাই হচ্ছে এভিডেন্স বেসড নার্সিংয়ের মেইন উদ্দেশ্য। এবং অবজেক্টিভ হিসেবে আমরা দেখব যে অনেকগুলো অবজেক্টিভ এখানে সেট আপ করা আছে, যে এভিডেন্স বেসড নার্সিং আমরা যখন পড়ব পর্যায়ক্রমে এই অবজেক্টিভগুলো ফিল আপ হবে। সেই অবজেক্টিভের মধ্যে 1 নম্বরে যেটা আছে, এক্সপ্লেইন দ্য সিগনিফিকেন্স অফ EBN। EBN হচ্ছে এভিডেন্স বেসড নার্সিংয়ের ফুল মিনিং, শর্ট ফর্ম EBN, টু দ্য নার্সিং প্রফেশন। তার মানে এভিডেন্স বেসড নার্সিংয়ের যে গুরুত্ব আছে নার্সিং প্রফেশনের, সেই গুরুত্বটা সম্পর্কে তারা বলতে পারবে। এবং এক্সপ্লেইন বেসিক কনসেপ্টস অফ EBN। EBN-এর যে বেসিক কনসেপ্টসটা, সেই কনসেপ্ট সম্পর্কে তাদের আইডিয়া হবে কোর্স শেষে। ডেভেলপ বেসিক স্কিল ইন পারসুইং EBN ইনটু প্র্যাকটিস। EBN-টাকে প্র্যাকটিসের ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করতে হলে যে ধরনের স্কিলগুলো লাগে, সেই বেসিক স্কিলগুলো স্টুডেন্টরা এই কোর্স শেষে আসবে তাদের মধ্যে। 4 নম্বর, ডিটারমাইন ইনেবলিং ফ্যাক্টরস অ্যান্ড ব্যারিয়ার্স ফর ইউজিং EBN ইন বাংলাদেশ হেলথ কেয়ার সিস্টেম। বাংলাদেশ হেলথ কেয়ার সিস্টেমের ক্ষেত্রে EBN ইমপ্লিমেন্ট করতে গেলে বেশ কিছু বাধা আছে, সেই বাধাগুলো কি কি সে সম্পর্কেও তারা জানবে। এবং লাস্ট যে অবজেক্টিভটা আছে সেটা হচ্ছে আইডেন্টিফাই পোটেনশিয়াল ইথিক্যাল ইস্যু অফ দ্য ইউজ অফ EBN। তার মানে EBN যদি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই সেখানে বেশ কিছু ইথিক্যাল ইস্যু আছে, সেই ইথিক্যাল ইস্যুগুলো তারা আইডেন্টিফাই করতে পারবে। এখন আসো, সর্বপ্রথমে আমরা দেখব যে EBN-টা কি, সেটার ডেফিনেশনটা বইয়ের ভাষাতে কি বলছে। প্রথমেই যদি সংজ্ঞা হিসেবে বলতে চাই তাহলে আসে, এভিডেন্স বেসড নার্সিং ইজ দ্য প্রসেস বাই হুইচ নার্সেস মেক ক্লিনিক্যাল ডিসিশন ইউজিং দ্য বেস্ট অ্যাভেলেবল রিসার্চ এভিডেন্স, দেয়ার ক্লিনিক্যাল এক্সপার্টিস অ্যান্ড পেশেন্ট প্রেফারেন্সেস ইন দ্য কনটেক্সট অফ অ্যাভেলেবল রিসোর্সেস। তার মানে যদি আমি বলি তাহলে মানেটা এরকম দাঁড়ায় যে এভিডেন্স বেসড নার্সিংটা হচ্ছে একটা সিস্টেম বা প্রসেস, যার মাধ্যমে নার্সরা কী করবে, তাদের ক্লিনিক্যাল ডিসিশনগুলো মেক করে থাকে এবং এই ক্লিনিক্যাল ডিসিশন মেক করার জন্য তারা বেশ কিছু জিনিস ব্যবহার করে থাকে। তার মধ্যে হচ্ছে রিসার্চ এভিডেন্স। রিসার্চ এভিডেন্স যদি আমি সংক্ষেপে বলি তাহলে এটা যে বিভিন্ন ধরনের স্টাডি হয় এবং পুরো বিশ্বেই বিভিন্ন ধরনের রিসার্চ হচ্ছে প্রত্যেক মুহূর্তে, সেই রিসার্চের ফাইন্ডিংসগুলো কি সেগুলো তারা ব্যবহার করে। তারপরে যেটা ব্যবহার করে দেয়ার ক্লিনিক্যাল এক্সপার্টিস। আমরা জানি যে নার্সরা প্রত্যেক মুহূর্তে ক্লিনিক্যাল সাইডে কাজ করছে এবং এই কাজ করার প্রেক্ষিতে কিন্তু তাদের একটা এক্সপার্টিস ডেভেলপ হয়, তো সেই ক্লিনিক্যাল এক্সপার্টিসটাও তারা ইউজ করবে। অ্যান্ড পেশেন্ট প্রেফারেন্সেস। আমরা জানি যে আমাদের পেশেন্টটাই কিন্তু মূল ফোকাসড, আমরা যত কেয়ার দিই না কেন সব কেয়ার কিন্তু পেশেন্ট ফোকাসড হয়। সুতরাং পেশেন্টের একটা পছন্দ অপছন্দ থাকে, তাই যে কোনো ক্লিনিক্যাল ডিসিশন তৈরি করতে হলে পেশেন্টের প্রেফারেন্সটাকে মাথায় রাখতে হয়। ইন দ্য কনটেক্সট অফ অ্যাভেলেবল রিসোর্স, এবং অবশ্যই আমাদের মাথায় রাখতে হয় যে আমার কাছে কোন কোন অ্যাভেলেবল রিসোর্স আছে, সেই রিসোর্সের উপরে ভিত্তি করে ক্লিনিক্যাল ডিসিশনগুলো নেয়। তাহলে এই টোটাল প্রসেসটা, যেখানে আমি যদি টু সাম আপ যদি আবারও বলি সংক্ষেপে, তাহলে এরকম আসে যে এভিডেন্স বেসড নার্সিংটা একটা প্রসেস, যে প্রসেসের মধ্যে নার্সরা ক্লিনিক্যাল ডিসিশন নেয় এবং এই ডিসিশনগুলো বিভিন্ন জিনিস ইউজ করে তাদেরকে নিতে হয়। ফর এক্সাম্পল রিসার্চ এভিডেন্স,
তাদের যে ক্লিনিক্যাল এক্সপার্টিস থাকে সেটা, এবং পেশেন্টের অপছন্দ পছন্দ সেটার উপরে ভিত্তি করে, এবং আমাদের যে অ্যাভেলেবল রিসোর্স আছে সেটার উপরে ভিত্তি করে, তাও টোটাল প্রসেসটাকে আমরা বলে থাকি এভিডেন্স বেসড নার্সিং। এখানে আমি ডেফিনেশন হিসেবে দুটো ডেফিনেশন দিয়েছি, তোমাদের যেটা পছন্দ এবং যেটা সহজ লাগে তোমরা সেটা পড়তে পারো, দুটোর মিনিং একই রকম। এখন আমি যেটা প্রথমেই বলেছি ক্লাসের, যে এভিডেন্স বেসড নার্সিং এবং এভিডেন্স বেসড প্র্যাকটিস এই দুটো জিনিসই আমাদেরকে শিখতে হবে। এভিডেন্স বেসড নার্সিং কি সেটা আমরা আগের স্লাইডে দেখেছি, এখন একটু সংক্ষেপে দেখব যে এভিডেন্স বেসড প্র্যাকটিসটা কি। তার আগে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে এভিডেন্স বেসড নার্সিং এবং এভিডেন্স বেসড প্র্যাকটিস কিন্তু একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। কারণ যখনই আমরা ইবিএনটা ডিসকাশন করতে চাইবো তখনই আমাদের ইবিপিটা ডিসকাশন করতে হবে। কারণ কি, আমাদের মেইন উদ্দেশ্য আমরা জানি যে যেটাই শিখি না কেন, যেটাই করি না কেন, বাস্তবে সেটা ক্লিনিক্যাল সাইডে যেন প্র্যাকটিসে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, সেটাই কিন্তু আমাদের আলটিমেট গোল। সেই কারণে ইবিপি সম্পর্কে আমাদের একটা বেসিক ধারণা থাকা দরকার। তো দেখে আসি আমরা যে এভিডেন্স বেসড প্র্যাকটিসটা বা ইবিপি কাকে বলে। শুরুতেই আসে, evidence-based practice can be thought as requiring the integration of the best research evidence with our clinical expertise and our patients' unique values and circumstances. তার মানে এখানে আমি একটা কোটেশন দিয়ে দিয়েছি, যেখান থেকে আমরা ডেফিনেশনটা নিয়েছি সেটারই একটা সাইটেশন আমি এখানে অ্যাড করে দিয়েছি। তো এইরকম মানেটা দাঁড়াই হচ্ছে যে এভিডেন্স বেসড প্র্যাকটিসটা একটা ইন্টিগ্রেশন মানে সমন্বয় করা হয় বেস্ট রিসার্চ এভিডেন্সগুলোকে, যতগুলো রিসার্চ এভিডেন্স আছে সবগুলোকে আমরা সমন্বয় করি, এবং অবশ্যই নার্সদের ক্লিনিক্যাল এক্সপার্টিস এটার সাথে থাকে, এবং সেই সাথে থাকে হচ্ছে পেশেন্টদের ইউনিক ভ্যালু এবং সার্কামস্টেন্সেস। এটা আমি সংক্ষেপে এইভাবে বুঝিয়ে বলতে পারি তোমাদেরকে, যে এভিডেন্স বেসড প্র্যাকটিসটা আমরা তখন বলবো যখন পুরো পৃথিবীর কিন্তু অনেক রিসার্চ প্রতিনিয়ত হচ্ছে, এবং আমাদের নার্সিং ফিল্ডেও প্রচুর রিসার্চ হয় প্রত্যেক দিনই। সেই রিসার্চের মধ্যে যে রিসার্চগুলোকে আমরা বেস্ট ফাইন্ডিংস মনে হবে আমাদের কাছে, যে এগুলো আমাদের পেশেন্টদের জন্য হেল্পফুল হতে পারে এবং এগুলো যদি আমরা ইউজ করি তাহলে আমাদের পেশেন্টরা উপকৃত হবে, সেই ধরনের বেস্ট রিসার্চ এভিডেন্সগুলোকে আমরা একত্রিত করি। এবং একত্রিত করার পরে আমাদের যে দক্ষতা আছে, নার্সদের যে স্কিল এবং এক্সপার্টিস আছে, সেটাকে আমরা কাজে লাগিয়ে পেশেন্টদের ইউনিক ভ্যালু, যেটা পেশেন্টদের সকল ধরনের মূল্যবোধ বলো, পেশেন্টদের ডিমান্ড বলো, সেই জিনিসগুলো বজায় রাখার জন্য আমরা এই সমন্বয় করে প্রসেসটা করে থাকি। এই টোটাল প্রসেসটাকে আমরা বলে থাকি হচ্ছে ইবিপি বা এভিডেন্স বেসড প্র্যাকটিস। সাধারণত আমরা দেখে থাকি যে এভিডেন্স বেসড নার্সিংটা এবং এভিডেন্স বেসড প্র্যাকটিসটা একটা আরেকটার সাথে ইন্টারকানেক্টেড। কিভাবে বলি আমি তোমাদেরকে একটা এক্সাম্পলের মাধ্যমে। যেমন এভিডেন্স বেসড নার্সিংটা যখন আমরা করতে চাই, মানে কোনো পেশেন্টকে কেয়ার দিব, ডেফিনেটলি তার কেয়ার দিতে হলে সেই কেয়ারটা সায়েন্টিফিক কিনা, সম্পূর্ণভাবে ভ্যালিড কিনা, এবং এই কেয়ারটা দিলে আমার পেশেন্টের ইমপ্রুভমেন্ট হবে কিনা, এই যাবতীয় জিনিস কিন্তু মাথায় রাখার জন্য আমরা যে কোনো একটা রিসার্চের ফাইন্ডিংস ইউজ করি। ফর এক্সাম্পল আমি যদি বলি, আগে আমাদের হসপিটালে যে সকল কেয়ারগুলো ছিল, এখন কিন্তু আস্তে আস্তে অনেক কেয়ারের চেঞ্জ আসছে, কেয়ারের ফরম্যাটে চেঞ্জ আসছে। এই চেঞ্জগুলো কিন্তু আসছে বিভিন্ন রিসার্চের ফাইন্ডিংসের মাধ্যমে। তো দেখা যাচ্ছে আগে যেটা হয়তো ভালো ছিল না, এখন দেখা যাচ্ছে যে আরেকটু অন্য ফর্মে আমরা ইউজ করছি, বা এটা পেশেন্টদের জন্য আরও বেশি বেনিফিশিয়াল হচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু আমরা পাচ্ছি রিসার্চের এভিডেন্স থেকে। তাই যখন এই রিসার্চ এভিডেন্সটা নিয়ে আসে, সরাসরি আমি আমার পেশেন্টের ওপরে ক্লিনিক্যাল সাইডে এটার ইমপ্লিমেন্ট করব, যাতে কিনা পেশেন্ট বেনিফিটেড হতে পারে। এই টোটাল প্রসেসটা যখন ইমপ্লিমেন্টেশন ফেজে থাকবে, সেইটাকে আমরা বলবো হচ্ছে এভিডেন্স বেসড প্র্যাকটিস। সুতরাং এভিডেন্স বেসড নার্সিংটা টোটাল প্রসেস, এবং এই প্রসেসটা যখন আমরা ক্লিনিক্যাল সাইডে আমাদের পেশেন্টের জন্য আমরা ইমপ্লিমেন্ট করছি, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে এভিডেন্স বেসড প্র্যাকটিস। এখানেও এভিডেন্স বেসড প্র্যাকটিসের আমি দুটো সংজ্ঞা তোমাদের দিয়ে দিয়েছি। তোমাদের যে ডেফিনেশনটা ভালো লাগে সেই ডেফিনেশনটা, এবং যেটা সহজ লাগে সেই ডেফিনেশনটা তোমরা এখান থেকে পড়তে পারো। আর এর সাথে আরেকটা কথাও তোমাদের বলে রাখি, যে এভিডেন্স বেসড প্র্যাকটিসের কিন্তু যে স্লাইডগুলো তোমাদেরকে আমরা ডেলিভারি দেওয়ার চেষ্টা করছি, এর পাশাপাশি তোমরা ডেফিনেটলি টেক্সট বুক পড়বে। টেক্সট বুক পড়লে এই বিষয়গুলো তোমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। এখন আসো আমরা দেখি যে এভিডেন্স বেসড নার্সিংটা যে আমরা পড়ছি, কিন্তু এই পড়ার পিছনে গোলটা কি। মেইন কিছু গোল আছে, যে গোলগুলো তোমাদের এই পড়ার শেষে অ্যাচিভ হবে, সেই গোলগুলো সম্পর্কে একটু ডিসকাশন করব আমরা। নাম্বার 1, প্রোভাইডিং প্র্যাকটিসিং নার্সেস উইথ এভিডেন্স বেসড ডেটা।
যেটা আমি তোমাদেরকে বলেছি আগেই যে আমরা হসপিটালে কাজ করি ঠিকই, কিন্তু সেই কাজটা আমাদের সায়েন্টিফিক কিনা, সেই কাজটা ভ্যালিড কিনা, সেটাকে বিজ্ঞান সাপোর্ট করে কিনা, সেইটার জন্যই কিন্তু এভিডেন্স বেসড নার্সিংটা দরকার। কারণ যখন আমাদের হাতে এভিডেন্স থাকে তখন আমরা নার্সরা বলতে পারি যে আমরা যে প্র্যাকটিসটা করছি সেটা বিজ্ঞানসম্মত। এবং 2 নম্বর যেটা আসে দেখো, সেটা কি, ডেলিভারিং ইফেক্টিভ কেয়ার বেসড অন দ্য বেস্ট রিসার্চ। প্রায় একই রকম আগের কথার সাথে মিল আছে। সেটা হচ্ছে অনেক রিসার্চের মধ্যে যে রিসার্চটা আমার দেশের প্রেক্ষিতে আমার পেশেন্টের জন্য সব থেকে উপযোগী, সেই বেস্ট রিসার্চ অনুসারে আমরা আমাদের যে কেয়ারটা ডেলিভারি করি পেশেন্টদের, সেটা করাটাও আরও একটা উদ্দেশ্য এভিডেন্স বেসড নার্সিংয়ের। 3 নম্বর কি আছে দেখো, রিজলভিং প্রবলেমস ইন দ্য ক্লিনিক্যাল সেটিং। তার মানে ক্লিনিক্যাল সেটিংয়ে কিন্তু আমরা কাজ করতে যে অনেক ধরনের প্রবলেম হতে পারে, সেই প্রবলেমগুলো সলিউশন করাটা এভিডেন্স বেসড নার্সিংয়ের উদ্দেশ্য। এবং 4 নম্বরটা দেখো কি বলছে, 4 নম্বরে এখানে বলছে যে অ্যাচিভিং এক্সিলেন্স ইন কেয়ার ডেলিভারি ইভেন এক্সিডিং কোয়ালিটি অ্যাসিউরেন্স স্ট্যান্ডার্ডস। তার মানে হলো যে আমরা যে কেয়ার ডেলিভারি সিস্টেম, হেলথ কেয়ার সিস্টেম আছে, সেখানে সবচেয়ে ভালো যেটা, সব থেকে বেস্ট যেটা, সেই কেয়ারটা যেন আমরা দিতে পারি। এভিডেন্স বেসড নার্সিং কিন্তু এটার উপরে ফোকাস করে কাজ করে। এরপরে দেখো কি আছে, আরও কিছু গোল আছে। সেই গোলের মধ্যে 5 নম্বরটা বলছে ইন্ট্রোডিউসিং ইনোভেশন। এটাকে আমি একটু বলি তোমাদেরকে ব্যাখ্যামূলকভাবে, যে ইনোভেশন মানে হচ্ছে আমরা কিন্তু অনেক ধরনের কেয়ারই দিয়ে থাকবো, বাট নিজে থেকে একটা ইনোভেটিভ ওয়েতে তোমার একটা নতুনত্ব থাকবে যে এই কেয়ারটা আমি ডেফিনেটলি সায়েন্টিফিক ওয়েতে দিব, কিন্তু কিভাবে দিলে আরেকটু বেটার হবে, পেশেন্ট আরেকটু ভালো উপকার পাবে। সেই জন্য বলা হচ্ছে যে এই ইনোভেশনটা কিন্তু যদি ইন্ট্রোডিউস করতে চাই, এভিডেন্স বেসড নার্সিংয়ের অবশ্যই প্রয়োজনীয়। এরপরে দেখো 6 নম্বরটি কি বলছে, ইউজিং বেস্ট এভিডেন্স টু ইমপ্লিমেন্ট দ্য রেগুলেশন অফ নার্সেস। তার মানে বলছে যে নার্সরা আমরা প্রতি মুহূর্তে যে কেয়ারগুলো ইমপ্লিমেন্ট করছি, মানে ক্লিনিক্যাল সাইডে বাস্তবায়ন করছি, সেইটার জন্য যাতে আমরা বেস্ট এভিডেন্সটা ইউজ করতে পারি, সেটাও এভিডেন্স বেসড নার্সিংয়ের আরও একটা গোল। এবং লাস্টলি দেখো কি বলছে যে এভিডেন্স বেসড নার্সিং অলসো রিডিউসেস দ্য ভেরিয়েশন ইন নার্সিং কেয়ার অ্যান্ড অ্যাসিস্ট উইথ এফিশিয়েন্ট অ্যান্ড ইফেক্টিভ ডিসিশন মেকিং। তার মানে বলছে যে এভিডেন্স বেসড নার্সিংটা কিন্তু নার্সিং কেয়ারের আমাদের পুরো বিশ্বে মূলত আমরা রিসার্চ করে একটা স্ট্যান্ডার্ড কেয়ার তৈরি করি। এই স্ট্যান্ডার্ড কেয়ার তৈরির পিছনে কারণ থাকে হচ্ছে এটাই, যে মূলত সব বিশ্বের যেখানে যেরকমই কেয়ার দিই না কেন, মেইন যে বেসিক কেয়ার যেটা, সেটা আমাদের একই রকম থাকে। তাই বলছে যে এভিডেন্স বেসড নার্সিংটা ডিফারেন্ট জায়গাতে যে ভেরিয়েশনগুলো, সেই ভেরিয়েশনগুলোকে কমায় এবং কমিয়ে এনে একটা স্ট্যান্ডার্ড মাপে নিয়ে আসে, যাতে ওই স্ট্যান্ডার্ড ফরম্যাটটা আমরা বিশ্বের সব জায়গা থেকে, সব দেশ থেকে ফলো করতে পারি। এরপরে আমাদের যে ডিসকাশনটা আসবে তোমাদের, আমরা মোটামুটি গোল যেগুলো সেগুলো জানতে পারলাম। এরপরে জানবো যে এভিডেন্স বেসড নার্সিংটা আমাদের কেন গুরুত্বপূর্ণ। আমরা যে সবসময় তোমাদেরকে বলে থাকি যে এভিডেন্স বেসড নার্সিং আমাদের প্র্যাকটিসের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এই গুরুত্বের পিছনে নির্দিষ্ট কিছু কারণ আছে, সেই কারণগুলোর উপরে আমরা এখন ফোকাস করব। তোমাদের পরীক্ষাতেও প্রায় সময়ই এই প্রশ্নগুলো এসে থাকে, তো আমি আশা করি যে তোমরা যখন পড়বে তখন বুঝে বুঝে এই পয়েন্টসগুলো পড়ার চেষ্টা করবে। শুরুতেই দেখো কি আছে, ইবিএন আমরা আগেই জেনেছি যে ইবিএন হচ্ছে এভিডেন্স বেসড নার্সিংয়ের শর্ট ফর্ম। তাহলে ইবিএন ইজ ওয়ান অ্যাপ্রোচ দ্যাট মে ইনেবল ফিচার হেলথ কেয়ার প্রোভাইডার্স to manage the explosion of new literature and technology and ultimately may result in improved patient outcomes। যে কথাগুলো আমরা আগের কথাগুলোতে মূলত চলে এসেছে, সেটারই আরও একটা ইলাবোরেশন। আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি যে যখন তোমরা এভিডেন্স বেসড নার্সিংয়ের ইম্পর্টেন্সটা পড়বে, তখন চেষ্টা করবে গোলের মধ্যে আমরা যেগুলো পড়েছি সেগুলোকেও এই ফরম্যাটে লেখার, কারণ কোয়াইট সিমিলার ওগুলো এবং এই পয়েন্টসগুলো মোটামুটি একই রকমের। তো এখানে বাংলা যদি আমি বলি তাহলে এরকম আসে যে ইবিএনটা একটা অ্যাপ্রোচ, যে অ্যাপ্রোচটা কি করে, হেলথ কেয়ার প্রোভাইডার্স যারা আছে, তার মানে ডক্টর হতে পারে, নার্স হতে পারে বা আদার্স যারাই থাক না কেন, তাদের প্রত্যেকেই আমরা যেন বেস্ট কেয়ারটা দিতে পারি পেশেন্টকে। আলটিমেট গোল কিন্তু আমাদের পেশেন্টদের সব থেকে ভালো কেয়ারটা দেওয়া। তো এই বেস্ট কেয়ারটা যেন দিতে পারি, সেই জন্য পুরো বিশ্বের এভিডেন্সগুলোকে গ্যাদার করে, মানে একসাথে করে এই হেল্পটা করে থাকে হচ্ছে এভিডেন্স বেসড নার্সিং।
এরপরে দেখো 2 নাম্বারটা কি বলছে। 2 নাম্বারটা যেটা বলছে যে ইবিপি, আমি তোমাদেরকে বলেছি যে এভিডেন্স বেসড নার্সিং এবং এভিডেন্স বেসড প্র্যাকটিস কি আগের স্লাইডে আমরা জেনেছি। এখন ইবিপি এবং ইবিএন এই দুইটার গুরুত্ব কিন্তু একই, সিমিলার। এখন দেখো 2 নাম্বারে কি বলছে, ইবিপি ইনভলভস ability to access, summarize and apply information from the literature to day clinical problems। তার মানে বলা হচ্ছে যে ইবিপি কিন্তু একটা অ্যাবিলিটি তৈরি করে, সেই অ্যাবিলিটিটা হচ্ছে হেলথ কেয়ার প্রফেশনালদের অ্যাবিলিটি তৈরি করে কিসের ওপরে, যে প্রত্যেক দিন যে আমাদের রিসার্চ লিটারেচারগুলো থাকে, রিসার্চ লিটারেচার কি এটা আমাদের পরবর্তী তোমরা রিসার্চ সাবজেক্ট যেটা আছে সেখানে তোমরা ডিসকাশনে পেয়ে যাবে যে রিসার্চ লিটারেচার কি। তো এই যে রিসার্চ লিটারেচার বা প্রিভিয়াস যে স্টাডিগুলো আছে সেই স্টাডিগুলো নার্সরা পড়তে পারে এবং সেটা সামারাইজ করতে পারে এবং সেখান থেকে যে ইনফরমেশনটা দরকার সেটা তারা সেখান থেকে পিক করে নিয়ে আসে, মানে উঠায় নিয়ে আসে। নিয়ে আসার পরে ক্লিনিক্যাল প্রবলেম যেটা আছে, মানে আমরা যে পেশেন্টের প্রবলেমগুলো ফেস করি সেই প্রবলেমগুলোকে আমরা সলিউশন দেওয়ার জন্য যে জিনিসটা, যে প্রসেসটা ইউজ করি সেটা হচ্ছে ইবিপি। এরপরে দেখো কি আছে পরবর্তী পয়েন্টস। EBP requires an emphasis on systematic observation and experience and reliance on the research literature to substantiate nursing decision। তার মানে আমরা নার্সরা যে ডিসিশনই নিই না কেন সেটা কিন্তু আমরা সেই ডিসিশনটা পেশেন্ট ফোকাসড হতে হয় এবং এই ডিসিশন নেয়ার জন্য আমাদের এক্সপেরিয়েন্স দরকার হয়, এই এক্সপেরিয়েন্সটাকে প্রপারলি ইমপ্লিমেন্ট করার দরকার হয়। এটা করার জন্য এভিডেন্স বেসড প্র্যাকটিসটা আমাদের খুব সহযোগিতা করে। এরপরের পয়েন্টস দেখো কি আসে। ইবিপি অ্যালাউজ প্র্যাকটিশনার টু মিট এ ডেইলি নিড ফর ভ্যালিড ইনফরমেশন অ্যাবাউট ক্লিনিক্যাল সিচুয়েশন। ইবিপি করছে কি, যারা প্র্যাকটিশনার আছে, প্র্যাকটিশনার বলতে গেলে এখানে নার্স প্র্যাকটিশনারদেরকে বোঝানো হয়েছে। নার্স প্র্যাকটিশনার যারা আছে তারা যেন প্রত্যেক দিন ক্লিনিক্যাল সিচুয়েশনে বা হসপিটাল সিচুয়েশনে সব থেকে ভ্যালিড যে ইনফরমেশনটা, সব থেকে ভালো এবং সব থেকে সায়েন্টিফিক যে ইনফরমেশনটা সেটা যেন ইউজ করতে পারে, এই ব্যাপারে সহযোগিতা করে থাকে হচ্ছে এভিডেন্স বেসড প্র্যাকটিস। এরপরে দেখো এখানে অনেকগুলো পয়েন্টস আমি দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু মূল কথাটা যদি তোমরা বুঝে থাকো যে ইবিএন এবং ইবিপি কি, তাহলে তোমরা নিজের থেকে এগুলো বুঝে লিখতে পারবা। পরবর্তী পয়েন্টস যদি আমি ডিসকাস করি তাহলে এটা এরকম দাঁড়ায়। এভিডেন্স বেসড নার্সিং শুড দেয়ারফর বি এক্সেপশনালি ইউজফুল and its target audience of practitioners is a refreshing move in the right direction। তার মানে এভিডেন্স বেসড নার্সিংটা অবশ্যই সব থেকে বেশি ইউজফুল হওয়ার কথা এবং এটা আসলে তাই। ক্লিনিক্যাল প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা যখন দেখব যে পেশেন্টের কেয়ার দিতে চাইব, এখনকার পেশেন্ট থেকে শুরু করে পেশেন্ট ফ্যামিলি বলো প্রত্যেকেই অনেক কনসার্ন যে তারা কী ধরনের কেয়ার পাচ্ছে বা কী ধরনের কেয়ার, সেটা তাদেরকে ইন্টারন্যাশনাল মানের কেয়ার তাদেরকে দেয়া হচ্ছে কিনা, এই ব্যাপারে কিন্তু তারা খুবই কনসিয়াস। তো যখন আমরা একটা এভিডেন্স বা সায়েন্টিফিক ওয়েতে তাদেরকে কেয়ার দিব তখন দেখা যাচ্ছে যে সেই স্ট্যান্ডার্ড জিনিসটা বজায় থাকবে। তো তখন যদি তারা কোনোভাবে ইভ্যালুয়েট করতে চায় আমাদের কেয়ারটা, তাদের হাতে কিন্তু সেই এভিডেন্স হিসেবে আমরা তাদেরকে বলতে পারবো যে হ্যাঁ আমরা এই রকম সায়েন্টিফিক ওয়েতে বা রিসার্চ অনুসারে যে কেয়ারগুলো সাপোর্ট করে সেগুলোই আমরা ব্যবহার করছি। তো এভাবে এভিডেন্স বেসড নার্সিংটা আমাদেরকে নার্সদেরকে হেল্প করে থাকে। পরের পয়েন্টটা দেখো কি আসে। Evidence-based care concern the incorporation of evidence from research, clinical expertise, patient preferences into decision about the health care of individual patients। এই পয়েন্টটা অলরেডি আমি তোমাদেরকে আগেই ডিসকাশন করে দিয়েছি, সেটা হলো হচ্ছে ডেফিনেশনের মধ্যেই ছিল আমাদের যে এভিডেন্স বেসড নার্সিংটা কিন্তু একটা এভিডেন্স থাকতে হবে এবং এভিডেন্সটা বিভিন্ন স্টাডি থেকে, ওয়ার্ল্ডের বিভিন্ন স্টাডি বা বিভিন্ন রিসার্চ থেকে, নার্সদের নিজস্ব ক্লিনিক্যাল এক্সপার্টিস বা দক্ষতা যেটাকে বলি সেখান থেকে এবং পেশেন্টের প্রেফারেন্স অনুসারে এই পয়েন্টগুলো মাথায় রেখে আমরা এভিডেন্স বেসড নার্সিংটা টোটালটাকে সাজাই। এরপরে দেখো কি আসে। এভিডেন্স বেসড প্র্যাকটিস এক্সপ্লোর দ্য এম্পিরিক ওয়ে অফ নোয়িং, focusing on methods of critically appraising and applying available data and research to understand and inform clinical decision making better। তার মানে বলা হচ্ছে যে এভিডেন্স বেসড প্র্যাকটিসটা সবসময় এম্পিরিক ওয়েতে যাতে আমরা জানতে পারি। এখন আসো এম্পিরিক ওয়েটা কি। এম্পিরিক ওয়েটা যদি আমি বলতে চাই তোমাদেরকে তাহলে এভাবে বলতে পারি, আমরা জানি যে রিসার্চও কিন্তু কয়েকটা টাইপস হয়, কিন্তু কয়েকটা টাইপসের মধ্যে বেস মানে মেইনলি যে পয়েন্টসগুলো আসে তার মধ্যে আসে হচ্ছে একটা এম্পিরিক্যাল রিসার্চ
রিসার্চ, আরেকটা আসে হচ্ছে সিস্টেমেটিক লিটারেচার রিভিউ। তো ইম্পেরিক্যাল রিসার্চটা এইটাকে বলা হয় যখন রিসার্চার তার নিজস্ব সম্পূর্ণভাবে প্রাইমারিলি সে তার রিসার্চটা করবে, বেসিক্যালি ডেটা কালেকশন থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু ডান বাই দ্যাট রিসার্চার, তার মানে সরাসরি সেই রিসার্চারের দ্বারা ডান হবে, সেটাকে আমরা বলি হচ্ছে ইম্পেরিক্যাল রিসার্চ। তো এভিডেন্স বেসড নার্সিংটাও এই ক্ষেত্রে ইম্পেরিক্যাল ডেটাটাকে সাপোর্ট করে। তার মানে আমরা নার্সরা যখন ক্লিনিক্যালে আমরা পেশেন্টের কেয়ার দিচ্ছি তখন ডেফিনেটলি আমরা যতগুলো এভিডেন্স নিয়ে আসব সেই এভিডেন্সগুলোকে কালেক্ট করে কিন্তু সেই ইমপ্লিমেন্টেশনটা নার্সদের নিজেদেরকে করতে হয়। সেই জন্য বলা হচ্ছে যে এভিডেন্স বেসড নার্সিংটা ইম্পেরিক্যাল ওয়েতে চলে। এখন আসো পরবর্তী পয়েন্টস যেটা বলা হয়েছে যে এভিডেন্স বেসড নার্সিংয়ের কেন গুরুত্বপূর্ণ, সেইখানে একেবারে লাস্টের পয়েন্টটা দেখো কি বলা আছে যে এভিডেন্স বেসড প্র্যাকটিস প্রোভাইডস এ ওয়ে to frame and address questions about how to provide the best patient care. সো যেটা বলছে যে এভিডেন্স বেসড প্র্যাকটিসটা একটা ফ্রেম তৈরি করে, যে ফ্রেমের মধ্যে পেশেন্টদের যত প্রশ্ন আছে যে এই কেয়ারটা বেস্ট হচ্ছে কিনা বা আমি যে কেয়ারটা পাচ্ছি সেই কেয়ারটা কতটুকু স্ট্যান্ডার্ড, এই রিলেটেড যত ধরনের প্রশ্ন পেশেন্টদের থাকে সেই প্রশ্নের আনসারটা আমরা তৈরি করতে পারি হচ্ছে এভিডেন্স বেসড প্র্যাকটিসের মাধ্যমে। তার মানে এক কথায় যদি বলি যে এভিডেন্স বেসড প্র্যাকটিসটার মেইন উদ্দেশ্যই থাকে হচ্ছে পেশেন্টকে সব থেকে বেস্ট কেয়ারটা দেওয়া এবং এই বেস্ট কেয়ারটা যেন ওয়ার্ল্ড ওয়াইড রেকগনাইজড হয় এবং ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ড ফলো করে, এই ধরনের যাবতীয় জিনিসগুলো মাথায় রেখে কাজ করাটাই হচ্ছে এভিডেন্স বেসড নার্সিংয়ের গুরুত্ব। এবং এই কারণেই এভিডেন্স বেসড নার্সিংটাকে আমরা এত গুরুত্ব দিয়ে থাকি, কারণ আমরা জানি যখন পেশেন্টকে আমরা কেয়ার দিব পেশেন্টরা কিন্তু এমনি এমনি এই কেয়ার নিয়ে স্যাটিসফাইড হয় না। যখন দেখে যে না এই কেয়ারটা খুবই স্ট্যান্ডার্ড কেয়ার এবং এই কেয়ারটা পেয়ে তারা উপকৃত হচ্ছে, ওয়ার্ল্ড ওয়াইড এই কেয়ারটা রেকগনাইজড, তখনই কিন্তু তারা আরও বেশি ট্রাস্ট পায় নার্সের উপরে, বিশ্বাস করতে পারে যে হ্যাঁ আমরা যেটা পাচ্ছি সেই কেয়ারটা সর্বোচ্চ ভালো কেয়ারটাই আমরা পাচ্ছি। এখন দেখো আমরা যে জিনিসগুলো তোমাদেরকে বলেছি এর আগে ডেফিনেশনের মধ্যে এসে গেছিলো, আবারও আমরা ডিসকাশন করব যে এভিডেন্স বেসড নার্সিংয়ের কয়েকটা জিনিসের সমন্বয়ে মূলত গঠিত এবং এগুলোকে আমরা কম্পোনেন্টস বলতেছি। আমরা আরও কিছু মডেল পাবো, পরবর্তী ডিসকাশন আসবে আমাদের এভিডেন্স বেসড নার্সিংয়ের। তো সেই মডেলের আগে আমরা মূলত 4টা কম্পোনেন্টসকে এখানে ডিসকাশন করার চেষ্টা করেছি, যে 4টা কম্পোনেন্টস ডেফিনেটলি এভিডেন্স বেসড নার্সিং দিতে গেলে প্রয়োজন হয়। তার মধ্যে 1 নম্বর কম্পোনেন্টসটা কি আসে দেখো, সেটা হচ্ছে ক্লিনিক্যাল এক্সপার্টিস। এই ক্লিনিক্যাল এক্সপার্টিস বলতে কিন্তু আমরা বুঝাইছি যে যারা নার্স আছে, দ্যাট মিন্স আমরা আছি, তাদের যে ক্লিনিক্যাল স্কিলটা বা এক্সপার্টিসটা সেটা অবশ্যই লাগে। এভিডেন্স বেসড নার্সিং দিতে গেলে কিন্তু আমরা যে কেউই দিতে পারবো না, সেই জন্য আমাদেরকে রেজিস্টার্ড নার্স হতে হয় এবং সেই জন্য আমাদের নির্দিষ্ট এরিয়াতে এক্সপার্টিস ডেভেলপ করা লাগে, তার মানে একটা নির্দিষ্ট পরিমাণ স্কিল আমাদের লাগে। এরপরে কি বলছে দেখো, পেশেন্ট প্রেফারেন্স ফর অল্টারনেটিভ ফর্মস অফ কেয়ার, যেটা বলা হচ্ছে যে পেশেন্টদের অবশ্যই প্রেফারেন্স থাকতে হবে। কারণ আমি মনে করো একটা পেশেন্টকে হেড ওয়াশ দিতে চাই, এখন হেড ওয়াশ দিতে গেলে পেশেন্টকে কিন্তু আমার জিজ্ঞাসা করতে হয় যে আমি আপনাকে হেড ওয়াশ দিব এবং এই হেড ওয়াশের প্রেক্ষিতে আপনার এইরকম উপকার হবে। এটার পরে যদি পেশেন্ট বলে যে হ্যাঁ আমি রাজি আছি বা ঠিক আছে আপনি যেটা করতে চাচ্ছেন সেটার সাথে আমি একমত, তখনই কিন্তু আমরা করতে পারি, সেই কেয়ারটা তাদেরকে দিতে পারি। এই জন্য বলা হচ্ছে যে এভিডেন্স বেসড নার্সিংয়ের যেটাই করি না কেন আমরা এখানে পেশেন্টদের ওইটা সাপোর্ট করতে হবে, দ্যাট মিনস পেশেন্টকে চাইতে হবে, তবেই আমরা সেটা করতে পারবো। তাহলে সেকেন্ড কম্পোনেন্টস হিসেবে থাকতেছে পেশেন্ট প্রেফারেন্স। এবং থার্ড যেটা আছে দেখো, ক্লিনিক্যাল রিসার্চ এভিডেন্স। আগেই যেটা বলা হয়েছে যে আমরা সবসময় কিন্তু সায়েন্টিফিক ওয়েতে কেয়ারটা দিচ্ছি, দ্যাট মিনস স্টাডি ফাইন্ডিংস থাকতে হবে আমাদের। মনে করো আমি জ্বরের ক্ষেত্রে কোনো পেশেন্টের জ্বর হয়েছে, জ্বর হওয়ার পরে কিন্তু আমরা দেখা যাচ্ছে যে তাদের কি স্পঞ্জিং করতেছি, তো এখন পেশেন্ট আমাকে জিজ্ঞাসা করতেই পারে যে আমাকে স্পঞ্জ করা হচ্ছে, এটার সায়েন্টিফিক এভিডেন্স কি? তখন আমাদেরকে রিসার্চ হিসেবে তাদেরকে বলতে হয় যে এইটা হলো তাদের সায়েন্টিফিক এভিডেন্স যে জ্বরে স্পঞ্জ করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। এবং 4 নম্বর কম্পোনেন্টসটা কি বলা হচ্ছে দেখো, অ্যাভেলেবল রিসোর্সেস। অবশ্যই আমাদেরকে চিন্তায় রাখতে হবে যে আমরা যে এভিডেন্স বেসড নার্সিংটা দিতে চাচ্ছি আমার কান্ট্রি হিসেবে বা আমার হসপিটাল হিসেবে এইটা কেয়ারটা দেওয়ার জন্য কতটুকু রিসোর্স আমার আছে। এই 4টা জিনিস মাথায় রেখে তবে আমরা এভিডেন্স বেসড নার্সিংটাকে ইমপ্লিমেন্ট করতে পারি ক্লিনিক্যাল সাইডে।
এখন আসো সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা আমি তোমাদের সাথে এখন ডিসকাস করব, যে এভিডেন্স বেসড নার্সিংয়ের কতগুলো স্টেপস আছে, মানে কতগুলো ধাপ আছে একটার পর একটা, যে ধাপের মাধ্যমে আমরা এই টোটাল ইবিএনটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। এখানে আমি 5 A's বুঝাইছি। 5 A's মানে সবগুলো দেখো ক্যাপিটাল লেটার, শুরুতেই এ দিয়ে শুরু। এইখানে টোটাল 5টা এ আছে, যে কারণে আমি তোমাদেরকে 5 A's সহজে যাতে মনে রাখতে পারো সেই জন্য এখানে উল্লেখ করা হয়েছে। প্রথম স্টেপটাই কি আসে দেখো, আস্ক। আস্ক মানে হচ্ছে জিজ্ঞাসা করা। তোমার যে কোনো একটা কেয়ার দিতে হলে ডেফিনেটলি তোমার মাথায় থাকতে হবে যে এই কেয়ারটা যে দিচ্ছি কেন দিচ্ছি, এই কেয়ারটা যে দিচ্ছি কেয়ারটা আসলেই ভালো হবে কিনা পেশেন্টের জন্য, এই প্রশ্নটা তোমার শুরুতেই আসতে হবে। তার মানে বলা হয়েছে আস্ক ইয়োর সেলফ, তার মানে তুমি তোমার নিজেকে জিজ্ঞাসা করো যে জিনিসগুলো আমি তাদেরকে দিচ্ছি সেটা কতটুকু ভ্যালিড বা এটা আদেও প্রয়োজন আছে কিনা দেওয়ার। এরপরে দেখো সেকেন্ড যেটা, অ্যাকোয়ার। The focused question are used as a basis for literature searching in order to identify relevant external evidence from research। যেটা বলা হয়েছে যে আমরা যখন কোনো রিসার্চ পড়ব বা কোনো ফাইন্ডিংস পড়ব, অ্যাকোয়ার ফেজে যেটা বলা হয়েছে যে আমরা যখন কোনো রিসার্চ পড়ব বা যে কোনো এভিডেন্স হতে পারে, যে প্রতিনিয়ত বিশ্বে কিন্তু অনেকগুলো রিসার্চ হচ্ছে নার্সিংয়ের ওপরে কোন কেয়ারটা দিলে আরও বেশি পেশেন্ট উপকৃত হতে পারে। তো যখন আমরা রিসার্চ পড়ব তখন আমাদের কিছু দায়িত্ব থাকবে। সেই দায়িত্বটা হচ্ছে যখন রিসার্চ ফাইন্ডিংসগুলো দেখব আমরা, তখন ওগুলো আমরা কোট করে ফেলবো। ওখান থেকে আমাদের প্রয়োজনীয় যে ইনফরমেশনগুলো সেগুলো আমরা গ্যাদার করব বা অ্যাকোয়ার করব, যে এটা আমি আমার দেশে আমার পেশেন্টের উপরে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। সেই জন্য আমাদের সেকেন্ড ফেজ যেটা বলা হয়েছে যে অ্যাকোয়ার। অ্যাকোয়ার ফেজ হচ্ছে ওখান থেকে প্রয়োজনীয় যে ইনফরমেশনগুলো আছে সেগুলো একত্রিত করে আমি আমার নিজস্ব ওয়েতে যেভাবে করলে পেশেন্টের ভালো হয় সেইভাবে পেশেন্টের উপরে ইমপ্লিমেন্ট করব। এখন দেখো 3 নম্বর স্টেপটাতে বলা হয়েছে অ্যাপ্রেজ। অ্যাপ্রেজটা হচ্ছে দ্য রিসার্চ ইজ ক্রিটিক্যালি অ্যাপ্রেজড ফর ভ্যালিডিটি। এটা অ্যাপ্রেজটা বলা হচ্ছে যে কেন আমরা এই যে স্টেপটা যে করছি, এই যে আস্ক করলাম নিজেকে যে কেন দরকার, অ্যাকোয়ার মানে বিভিন্ন জায়গা থেকে আমরা ডেটাগুলো ইনফরমেশনগুলো একসাথে গ্যাদার করলাম। 3 নম্বর ফেজটা হচ্ছে এত কিছু যে করছি কিন্তু করার উদ্দেশ্যটা কি, করার উদ্দেশ্য হচ্ছে এই যে একটা পয়েন্ট, সেটা হলো ভ্যালিডিটি। দ্যাট মিনস আমার যে কেয়ারটা সেটা স্ট্যান্ডার্ড এবং সেটা ওয়ার্ল্ড ওয়াইড রেকগনাইজড এবং এটা ভ্যালিড, মানে এটা বৈধ এবং এটা দিলে পেশেন্টের ভালো হবে। সেই ভ্যালিডিটির জন্যই আমাদের মূলত এই এভিডেন্স বেসড নার্সিংটা পড়া বা এভিডেন্স বেসড নার্সিংটা ইমপ্লিমেন্ট করা। এখন আসো 4 নম্বর ফেজটা। এতগুলো কাজ করার পরে ফার্স্ট 4 নম্বর যে ফেজটা সেটা হচ্ছে অ্যাপ্লাই করা। অ্যাপ্লাই মানে অবশ্যই যতগুলো জিনিস আমরা এতক্ষণ শিখলাম এটা আমাদের ক্লিনিক্যাল এক্সপার্টিস ইউজ করে পেশেন্টের ওপরে অ্যাপ্লাই করা, যাতে পেশেন্ট বেটার বেনিফিটেড হয় এবং পেশেন্ট বেটার একটা কেয়ার পায়। এবং 5 নাম্বারটা দেখো পয়েন্টটা বলা হয়েছে আমরা যে অ্যাপ্লাই করলাম পেশেন্টের ওপরে এভিডেন্স বেসড নার্সিং, অ্যাপ্লাই করে কিন্তু আমাদের ছেড়ে দিলে চলবে না। আমাদের দেখতে হবে যে আসলে অ্যাপ্লাই করার পরে এটা কতটুকু ইফেক্টিভ হলো বা পেশেন্টের ওপরে কতটুকু এটা কাজে দিল। এই ফেজটাকে আমরা বলছি হচ্ছে অ্যাসেস। তার মানে এটা আবার আমার অ্যাসেস করে দেখতে হবে যে আমি যে ওয়েতে কাজটা করলাম বা যে ওয়েতে তাদেরকে কেয়ারটা দিলাম সেটা বেস্ট ছিল। তো সুতরাং আমরা যদি বলি এভিডেন্স বেসড নার্সিংয়ের এই 5টা স্টেপ, আস্ক, অ্যাকোয়ার, অ্যাপ্রেজ, অ্যাপ্লাই এবং অ্যাসেস, যেটাকে আমরা সংক্ষেপে 5 A's দ্বারা মনে রাখতে পারি। আশা করি তোমরা এই পয়েন্টসগুলো বুঝতে পারছো। তারপরে যদি তোমাদের কোনো জায়গাতে কোনো ক্লিয়ার হওয়ার প্রয়োজন থাকে আগামী ক্লাসের ফিডব্যাক সেশনে তোমরা বলতে পারবা, সেটা হলে আমি তখন আরও ক্লিয়ার করে দেব। এখন যেটা আসো শুরুর দিকে আমরা বলেছিলাম যে এভিডেন্স বেসড প্র্যাকটিসটা ইমপ্লিমেন্ট করতে গেলে ক্লিনিক্যাল সাইডে আমাদের বেশ কিছু ব্যারিয়ার বা প্রতিবন্ধকতা যেটা সেটা আসে। সেই প্রতিবন্ধকগুলো কি, সেই ব্যারিয়ারগুলো কি সেটা সম্পর্কে আমরা জানবো এবং পরবর্তী সময়ে আমরা ডিসকাস করব যে এই ব্যারিয়ারগুলো কিভাবে আমরা ওভারকাম করতে পারি। দেখো অনেকগুলো ব্যারিয়ার এখানে আমি বলেছি। এই ব্যারিয়ারের মধ্যে প্রথম যেটা আসে সেটা হচ্ছে টাইম ফ্যাক্টর। অনেক সময় দেখবা যে আমরা চাইলেও টাইমের স্বল্পতার কারণে অনেক কিছু করে উঠতে পারি না। ফর এক্সাম্পল আমাদের দেশেও যদি আমরা ডিসকাস করি, এখন আসো দেখি যে এভিডেন্স বেসড প্র্যাকটিসের ক্ষেত্রে যে ব্যারিয়ারগুলো হয় আমরা চাইলেও অনেক সময় কিছু ব্যারিয়ার আছে যে ব্যারিয়ারগুলো সামনাসামনি চলে আসে। তার মধ্যে প্রথম ব্যারিয়ারটা বলা হচ্ছে যে টাইম ফ্যাক্টর। আসলে টাইম ফ্যাক্টরটা বিষয়টা কি একটু বলি, যে যখন আমরা অনেকেই চেষ্টা করি যে বেস্ট কেয়ার যেটা সেটাই আমার পেশেন্টকে দিব, কিন্তু দেখা যাচ্ছে যে টাইমের ইনসাফিসিয়েন্সির কারণে
হয়ে ওঠে না। ফর এক্সাম্পল আমাদের দেশের প্রেক্ষিতে যদি আমরা বলি যে একজন নার্সকে কিন্তু আমাদের অনেকগুলো পেশেন্ট নিয়ে ডিল করতে হয়, আমরা চাইলেই 1:1 বা 1:3 এরকমভাবে কিন্তু কেয়ারটা দিতে পারি না, চাইলেই শুধুমাত্র 2-3জন পেশেন্ট নিয়ে কাজ করতে পারি না। যেহেতু আমাদের দেশের পপুলেশন অনেক বেশি, সুতরাং আমাদের একটা হিউজ গ্রুপ অফ পিপলের সাথে কাজ করতে হয় অ্যাট দ্য সেম টাইম। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি চাইলেও হাইয়েস্ট যেটা সায়েন্টিফিক ওয়েতে যে কেয়ারটা দিব, ইচ্ছা থাকলেও অনেক সময় টাইমের স্বল্পতার কারণে হয়ে ওঠে না। সেই জন্য বলা হচ্ছে যে এভিডেন্স বেসড প্র্যাকটিসের একটা ইমপ্লিমেন্ট করতে গেলে যে ব্যারিয়ারগুলো আসে তার মধ্যে সর্বপ্রথমে যে আসে টাইম কনস্ট্যান্ট বা টাইমের একটা লিমিটেশন আমাদের কাছে থাকে। এরপরে দেখো সেকেন্ড ব্যারিয়ার যেটা, সেটা হচ্ছে লিমিটেড অ্যাক্সেস টু দ্য লিটারেচার। লিটারেচার মানে আমি তোমাদেরকে পরবর্তী আমাদের লেকচার আছে লিটারেচার রিভিউর ওপরে, তখন বিস্তারিত আলোচনা করব, বাট একটু বলে রাখি লিটারেচার হচ্ছে প্রিভিয়াস যে স্টাডিগুলো বা রিসার্চগুলো সেগুলোকে বোঝায়। তো দেখা যাচ্ছে লিমিটেড অ্যাক্সেস বলা হয়েছে কারণ আমরা চাইলেই কিন্তু সব সময় সব ধরনের রিসার্চ পড়তে পারি না। অনেক রিসার্চ পড়তে গেলে কিন্তু আমাদের যেগুলো পেইড ভার্সন, তার মানে আমরা ফ্রিতে পড়তে পারি না। তো এই জন্য বলছে যে চাইলেই আমরা সব ধরনের রিসার্চকে কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারি না, এটা একটা ব্যারিয়ার। এরপরে ব্যারিয়ারটা কি আসছে দেখো, ল্যাক অফ কনফিডেন্স ইন দ্য স্টাফস অ্যাবিলিটি টু ক্রিটিক্যালি ইভ্যালুয়েট ইম্পেরিক্যাল রিসার্চ। আমি তোমাদেরকে আগেই বলেছি যে ইম্পেরিক্যাল রিসার্চ কি। তো দেখা যাচ্ছে যে অনেক স্টাফরাই আছে, আমাদের নার্সিং স্টাফরাও আছে যারা কিনা এই ইম্পেরিক্যাল রিসার্চ করার জন্য যে এনাফ কনফিডেন্স দরকার যে হ্যাঁ আমি এই রিসার্চটা পুরোপুরি আমার দ্বারা করতে পারি, এই পুরো প্রজেক্টটা আমি নিজে ডান করতে পারি, এই রকম কনফিডেন্সের অভাব অনেক নার্সদের মধ্যেই বা অনেক স্টাফদের মধ্যেই আছে, যেটা কিনা ইবিপির আর একটা ব্যারিয়ার। এরপরের পয়েন্টটা কি আছে দেখো, লিমিটেড ইন্টারেস্ট ইন সায়েন্টিফিক ইনকোয়ারি। অনেকেই চায় না যে এত কিছু এত প্রসেস করবে, এত সায়েন্টিফিক ওয়েতে রিসার্চ করবে, অনেকের এই ব্যাপারে ইন্টারেস্ট কম থাকে, এটা একটা অন্যতম ব্যারিয়ার। পরের পয়েন্টটা কি আসে দেখো, এ ওয়ার্ক এনভায়রনমেন্ট দ্যাট ডাজ নট সাপোর্ট অর ভ্যালু ইবিপি। এই পয়েন্টটা আমাদের দেশের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমি যেটা তোমাদের আগেই বলেছি যে আমরা চাইলেই কিন্তু একজন নার্স শুধু একজন পেশেন্টকে কেয়ার দিতে পারি না, অনেকগুলো পেশেন্টের সাথে আমাদের কাজ করতে হয় একই সময়ে। এই কারণে বলা হচ্ছে যে আমাদের দেশের ওয়ার্ক এনভায়রনমেন্ট কিন্তু ইবিপি দেওয়ার জন্য যতটা সহায়ক হওয়া উচিত ততটা এখনও যেতে পারিনি আমরা, হয়তোবা ডে বাই ডে আমরা এই সিস্টেমটা ডেভেলপ করতে পারবো। পরের পয়েন্ট কি দেখো, নার্সেস ফ্রিকুয়েন্টলি feel uninformed regarding research method and statistical analysis। অনেক সময় দেখা যাচ্ছে যে রিসার্চ কোন মেথডটা ফলো করবে বা কোন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস অনুসারে হবে সেই ব্যাপারে আমরা ইনফর্ম থাকি না নার্সরা। কারণ কি, এর অন্যতম কারণ হচ্ছে বিশেষ করে আমাদের দেশের আমরা কিন্তু রিসার্চের সাথে নার্সরা এখনও ওইভাবে জড়িত না যতটা হওয়া উচিত। তো সেই জন্য বলা হচ্ছে যে রিসার্চ মেথোডোলজি বা স্ট্যাটিস্টিক্যাল যে অ্যানালাইসিসগুলো সেগুলোর সাথে আমরা খুব বেশি পরিচিত না। Several studies found that many nurses are unwilling or unable to use EBP in current practice due to the perception of a lack of power and limited authority to make changes in their practice setting। এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আমাদের বোঝার জন্য, কারণ বাংলাদেশের প্রেক্ষিতে এই কথাটা খুবই যায়। এখানে একটা রিসার্চের ফাইন্ডিংস আমি দিয়ে দিয়েছি যে দেখো কোন ফাইন্ডিংসটা আসছে এখানে, কুক এটল 2004 এবং গেরিশ অ্যান্ড ক্লেটন 2004 এই স্টাডির প্রেক্ষিতে এই কথাটা উঠে আসছে যে অনেক নার্সরাই আছে কি তারা এই ইবিপি বা এভিডেন্স বেসড প্র্যাকটিস যেটাকে বলছি সেটা ইমপ্লিমেন্ট করতে তারা উইলিং থাকে না, তাদের ইচ্ছা করে না। কেন করে না? এই ইচ্ছা কিন্তু না করার পিছনে অনেকগুলো রিজন আছে, তার মধ্যে এখানে কারণ হিসেবে দেখানো হয়েছে যে ল্যাক অফ পাওয়ার। যেটা বলা হয়েছে যে আমাদের হেলথ কেয়ার সিস্টেমে কিন্তু আমরা নার্সরা চাইলেই অনেক কিছু বাস্তবায়ন করতে পারি না, আমাদের উপরের অথরিটি আছে বা আদার প্রফেশনাল যে চাপ আছে বা প্রেশার আছে সেটার উপরে অনেক কিছুতেই কিন্তু আমরা আমাদের যে 100% স্বতন্ত্রভাবে বা 100% ইন্ডিপেন্ডেন্টলি যে কেয়ারটা দিব আমরা, এরকম সিচুয়েশন কিন্তু আমাদের অনেক জায়গাতেই বাধার সম্মুখীন হই। তো এই কারণে ল্যাক অফ পাওয়ারের ক্ষেত্রে অনেক নার্সরাই কি ইবিপির সাথে নিজেকে সংযুক্ত করতে চায় না বা চিন্তা করে যে এত ঝামেলা করে কি হবে, আমি তো আলটিমেটলি দেখা যাচ্ছে যে কেয়ারটা আমি দিতে চাচ্ছি সেই কেয়ারটা আমি আমার মতো করে পেশেন্টকে দিতে পারবো না। তো সেই জন্যই তাদের মধ্যে দেখা যাচ্ছে এই দুটো
স্টাডি থেকে দেখা যাচ্ছে যে তাদের মধ্যে ইন্টারেস্টের কমতি আছে। এরপরের পয়েন্টটা দেখো, ব্যারিয়ারের শেষে কি বলা হচ্ছে যে পোর ওয়ার্ক এনভায়রনমেন্ট অ্যান্ড ল্যাক অফ রেসপেক্ট বাই প্র্যাকটিসিং কলিগস অ্যাজ ফ্যাক্টরস ইন দ্য ওভারঅল ডিসস্যাটিসফ্যাকশন উইথ দ্য নার্সিং প্রফেশন। এখানেও এইটাও কিন্তু এই যে স্টাডি থেকে উঠে আসছে এই কথাটা, টমি 2000 এই স্টাডিটা উনি করেছেন, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ক এনভায়রনমেন্টটা যেমন হওয়া দরকার বা যে এনভায়রনমেন্টে আমরা পেশেন্টের 100% সায়েন্টিফিক ওয়েতে কেয়ারটা দিতে পারবো, সেই ওয়ার্ক এনভায়রনমেন্ট কিন্তু আমাদের দেশে এখনও সেই লেভেলের নাই যে লেভেলটাই হওয়া উচিত। তো সেই কারণেও দেখা যাচ্ছে নার্সরা ডিমোটিভেটেড হয় এভিডেন্স বেসড প্র্যাকটিসটা করার জন্য, অথবা দেখা যাচ্ছে যে তাদের কলিগ যারা আছে, আদার কলিগ হতে পারে, সেটা আদার প্রফেশনাল যারা আছে তাদের মধ্য থেকে যতটা রেসপেক্ট পাওয়া দরকার সেই রেসপেক্টেরও কিন্তু কমতি আছে। তো এই সকল কারণেই দেখা যাচ্ছে যে এভিডেন্স বেসড প্র্যাকটিসটা ওইভাবে এখনও ইমপ্লিমেন্টেড হচ্ছে না যে লেভেলে হওয়ার কথা। আজকের এভিডেন্স বেসড নার্সিং ক্লাসে যেগুলো ছিল আমাদের, যে এভিডেন্স বেসড নার্সিং কাকে বলে বা এভিডেন্স বেসড প্র্যাকটিসটা কি, কীভাবে আমরা নার্সরা আমাদের ক্লিনিক্যাল সাইডে এভিডেন্স বেসড প্র্যাকটিসটাকে ইমপ্লিমেন্ট করতে পারি, আর কি কি ব্যারিয়ার আসে এবং ব্যারিয়ারগুলো কি কি সেই সম্পর্কে আমরা জেনেছি। আর পরবর্তী আরও কিছু পয়েন্টস আছে এই লেকচারের, যেগুলো কিনা আমরা দ্বিতীয় পার্টে জানবো। তো এতক্ষণ তোমরা যারা আমাদের সাথে ছিলে তাদের সবাইকে ধন্যবাদ।